আমার মেয়ে আর তোমার সংসার করবে না বলে মোমিন খান সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মোমিন খানের মুখে এমন কথা শুনে বাবু চমকে উঠে বলল, কি বলছেন বাবা এসব? বাবুর কথা শেষ হতে না হতে প্রিয়া বলল, বাবা যা বলেছে তাই ঠিক বাবু, আমি আর তোমার সংসার করতে চাই না। যে পুরুষ বাবা হওয়ার ক্ষমতা রাখে না তার সাথে আমি কেন? পৃথিবীর কোনো মেয়েই সংসার করতে পারবে না বাবু। প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু ডাক্তারের রিপোর্টটি প্রিয়ার সামনে ধরে বলল, প্রিয়া রিপোর্টে তো বলা হয়েছে। কথাটা বলতেই মোমিন খান বাবুকে থামিয়ে দিয়ে একটা খাম বাবুর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও ডিভোর্স লেটার, আশা করি এরপর আর আমার মেয়েকে বিরক্ত করবে না। বাবু ডিভোর্স লেটারটা হাতে নিয়ে হা করে মোমিন খানের দিকে তাকিয়ে রইল। মোমিন খানের এই ব্যবহারে বাবু কি বলবে কিছুই বুঝতে না পেরে ছলছল চোখে প্রিয়ার দিকে তাকালো বাবু। মুহূর্তের মধ্যেই বাবুর কাছে প্রিয়ার মুখটা কেমন জানি অচেনা হয়ে গেল। বাবু কয়েক সেকেন্ডের মধ্যেই কল্পনা করতে লাগলো অতীতের দিনগুলোর কথা। প্রিয়ার সাথে বাবুর প্রথম দেখা হয়েছিল একটা রেস্টুরেন্টে। বাবু আর বাবুর বড় ভাইয়ের বউ ইভা একটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল। এমন সময় প্রিয়া রেস্টুরেন্টে প্রবেশ করে। প্রিয়া রেস্টুরেন্টে প্রবেশ করে ইভাকে দেখে দৌড়ে এসে ইভাকে জড়িয়ে ধরে বলল, আমার প্রাণের বান্ধবী, অনেকদিন পর তোকে পেলাম, আগে বল কেমন আছিস? ইভা বলল, আমি ভালো আছি। তার আগে বল তুই দেশে ফিরেছিস, অথচ আমাকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করলি না। প্রিয়া একটা চেয়ারে বসতে বসতে বলল, তোকে জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর নাম্বার বন্ধ থাকায় জানাতে পারিনি। আর তাছাড়া আমি তো ফেসবুকে ছবি আপলোড করেছি। প্রিয়ার এমন কথা শুনে ইভা একটা হাসি দিয়ে বলল, বিয়ের পর ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছি রে। সংসারের কাজ করতে করতে দিন কেটে যায়, ভার্চুয়াল জগতে সময় দেওয়ার মতো একটুও সময় হাতে থাকে না। ইভা ভাবির কথা শেষ হতে না হতেই প্রিয়া আমার দিকে একটি হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই দুলা ভাই, কেমন আছেন? প্রিয়ার মুখে দুলা ভাই ডাক শুনে আমি হতভম্ব হয়ে ইভার ভাবির দিকে চেয়ে থাকি। ইভা ভাবি ফিক করে একটা হাসি দিয়ে বলল, আরে গাধা, ও তো দুলা ভাই না, ও হচ্ছে আমার একমাত্র দেবর বাবু। এমন কথা শুনে প্রিয়া কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আই এম সরি। বাবু ভদ্রতা শুলো, ইটস ওকে, নো প্রবলেম বলে খোশ গল্পে মেতে ওঠে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেয় ইমা বেগম। ইমা বেগম দরজা খুলে দিতেই রুমের ভেতরে প্রবেশ করলো প্রিয়া। প্রিয়াকে দেখে ইমা বেগম বলল, কাকে চাই? এটা কি ইভা, মানে ইভার হাজবেন্ড সাকিব ভাইয়ের বাসা? ইমা বেগম বলল, জি এটা সাকিবের বাসা, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। প্রিয়া বলল, আমি সাকিবের ওয়াইফ, ইভার বন্ধু প্রিয়া। ইমা বেগম বলল, ও আচ্ছা তুমি প্রিয়া, তোমার কথা বৌমা রোজ আমাদের সাথে গল্প করে। তুমি না বিদেশে থাকতে, তাহলে দেশে আসলে কবে? ও সপ্তাহখানিক হলো দেশে এসেছি। গতকাল রেস্টুরেন্টে ইভার সাথে দেখা হয়েছিল, সে ঠিকানা দিয়ে খুব করে বলেছে বাসায় আসার জন্য। ইমা বেগম একটা হাসি দিয়ে বলল, এসেছো, বেশ ভালো করেছো। যাও, ভেতরের রুমে বৌমা শুয়ে আছে, তোমরা গিয়ে কথা বলো, আমি তোমাদের জন্য চা করে দিচ্ছি বলে ইমা বেগম রান্নাঘরের দিকে চলে যায়। আর প্রিয়া ইভার রুমের দিকে পা বাড়ায়। প্রিয়া বেডরুমে প্রবেশ করে দেখলো ইভা পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। প্রিয়া ইভাকে সারপ্রাইজ করার জন্য কোনো শব্দ না করে আস্তে আস্তে ইভাকে কম্বলের উপর দিয়ে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। প্রিয়ার এমন কাণ্ড দেখে কম্বলের ভেতর থেকে বাবু মাথা বের করতেই প্রিয়া ইভা মনে করে যখনই চুমু দিতে যাবে তখনই প্রিয়া চমকে উঠে থমকে যায়। প্রিয়া বাবুর উপর থাকায় বাবুর অনেকটা কষ্ট হচ্ছে, তাই বাবু বলল, এই যে ম্যাডাম, আগে তো আমার উপর থেকে নামুন। বাবুর কথা শুনে প্রিয়া তাড়াহুড়ো করে বাবুর উপর থেকে নেমে বলল, আপনি? আসলে আমি ইভা মনে করে সরি। বাবু শোয়া থেকে উঠে বলল, আপনি ভুল রুমে এসে ইভা ভাবিকে খুঁজলে হবে। ভাবির রুম হচ্ছে বাম পাশের রুমটা, যান, ভাবি ওখানেই আছে। বাবুর কথা শুনে প্রিয়া আর কিছু না বলে তাড়াহুড়ো করে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। আর বাবু খাটের উপর বসে হাহা করে হাসতে লাগলো। ড্রয়িং রুমে বসে ইভা ভাবি আর প্রিয়া গল্প করছে। একটু আগে প্রিয়ার বাবুর সাথে ঘটে যাওয়া ঘটনা প্রিয়া যখন ইভা ভাবিকে বলল, ইভা ভাবি হাসতে হাসতে বলল, তোদের মাঝে এত কিছু ঘটে গেল, অথচ আমি কিছুই জানি না। ইভা ভাবির মুখে এমন কথা শুনে প্রিয়া একটু রাগান্বিত স্বরে বলল, তুই কি বলতে চাচ্ছিস? এটা ছিল জাস্ট একটা মিস্টেক, এর থেকে বেশি কিছু না। ইভা ভাবি বলল, এর থেকে বেশি কিছু হলে সমস্যা কি শুনি? আমার দেবর কি দেখতে শুনতে কোনো দিক থেকে কম নাকি? আর তাছাড়া তুই যদি আমার দেবরকে বিয়ে করিস, তাহলে তো আমরা দুই বান্ধবী সারা জীবন একই সাথে একই ছাদের নিচে থাকতে পারবো বলে ইভা ভাবি আবারও হাসতে লাগলো। প্রিয়া ইভা ভাবিকে একটা ধমক দিয়ে বলল, তুই তো দেখছি ফিল্মের শেষ সিকোয়েন্সে চলে গেছিস, গাধা কোথাকার। এরপর বাবুকে নিয়ে একের পর এক কথা চলছে ভাবি আর প্রিয়ার মাঝে। বাবু আর ইভা প্রিয়াদের ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় প্রিয়ার বাবা মমিন খান ড্রয়িং রুমে প্রবেশ করে বাবুর পাশে বসে বলল, কি খবর ইয়াংম্যান? তুমি তো দেখছি দিন দিন আরো ইয়াং হয়ে যাচ্ছ। মমিন খানের কথা শুনে বাবু একটু নড়ে চড়ে বসে বলল, জি আঙ্কেল। মমিন খান বলল, একটা কথা কি জানো, আমাদের পুরুষদের জীবনে শরীর স্বাস্থ্য ভালো থাকার থেকে পকেটের স্বাস্থ্য ভালো থাকাটাই খুবই জরুরি। মমিন খানের মুখে এমন কথা শুনে বাবু মনে মনে ভাবতে লাগলো, আজ আমার পকেটে টাকা নেই বলে রাস্তার বেকার ছেলেটা এসেও আমাকে উপদেশ দিয়ে যায়, আর আপনি হলেন তো কোটি টাকার মালিক মমিন খান। আমার মতো অর্থহীন বেকার ছেলেকে কয়েক শত উপদেশ দেওয়াটা আপনার জন্য তো কিছুই না। বাবুকে এমন চুপ থাকতে দেখে মমিন খান বলল, কি হলো, চুপ করে আছো কেন? এখনই সময় কিছু একটা করার, পরবর্তীতে কিন্তু আর সময় পাবে না বাবা। মমিন খানের কথা শেষ হতে না হতেই ইভা ভাবি বলল, জি আঙ্কেল, এবছর বাবুকে কানাডায় পাঠিয়ে দিব, আর বাবুরও খুব ইচ্ছা কানাডাতেই সেটেল হয়ে যাওয়ার। মমিন খান একটা হাসি দিয়ে বলল, তাহলে তো ভালো, এই ইয়াং যুবকেরা হলো দেশের সম্পদ, এভাবে বেকার থেকে দেশের বোঝা হয়ে লাভ
লাভ কি বলো? বাবুর ভাবি ইভা অধীর আগ্রহ নিয়ে প্রিয়ার বাবুর বিয়ের কাজ সম্পূর্ণ করে। নববধূ সাজে প্রিয়া বাসর ঘরে অপেক্ষা করছে বাবুর জন্য। বাবু বাসর ঘরে প্রবেশ করে খাটের উপর প্রিয়ার পাশে গিয়ে বসে। প্রিয়া বাবুকে বাসর ঘরে প্রবেশ করতে দেখে তার ঘোমটা টেনে লজ্জাবতীর মতো নিজেকে গুটিয়ে নেয়। বাবু প্রিয়ার পাশে বসে লজ্জায় কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। বাসর ঘরে নববধূ আর বর থাকা সত্ত্বেও যেন নীরবতায় থমথম করছে নবজীবনের প্রথম রাত। দীর্ঘক্ষণ পর নীরবতা ভেঙে বাবু বলল, সারাদিন আপনার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, বলছিলাম কি সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ুন। প্রিয়া বলল, আপনারও তো অনেক কষ্ট হয়েছে, যান গিয়ে ড্রেস আপ চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ুন। বিয়ের আগে প্রিয়ার বাবুর মাঝে তেমন কোনো কথা হয়নি, কারণ মাঝখানে প্রিয়ার বান্ধবী ইভা বা বাবুর ভাবি ইভা দুজনের হয়ে কথা বলেছে, তাই আর তাদের একান্তে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আজ বাসর ঘরে একজন আরেকজনের প্রতি এতটা যত্নশীলতায় বলে দিচ্ছে যে তারা একজন আরেকজনকে কতটা ভালোবাসে। বাসর ঘর থেকেই শুরু হয় তাদের ভালোবাসার বহিঃপ্রকাশের প্রথম শব্দ। প্রিয়া বেলকনিতে দাঁড়িয়ে আছে। বাবু একটা গিফটের প্যাকেট নিয়ে প্রিয়ার পেছনে দাঁড়ায়। প্রিয়া বাবুর দিকে ঘুরতে বাবু প্রিয়ার দিকে গিফটের ব্যাগটি বাড়িয়ে দেয়। প্রিয়া গিফটের ব্যাগটি হাতে নিয়ে বলল, কি এটা? বাবু প্রিয়াকে প্রথমে ধরে বলল, হ্যাপি বার্থডে প্রিয়া। বাবুর মুখে হ্যাপি বার্থডে শুনে প্রিয়ার মনে পড়ল যে আজ তার বার্থডে। বিয়ের পর সাংসারিক ঝামেলায় প্রিয়া ভুলে গিয়েছিল তার জন্মদিনের কথা। প্রিয়া কিছুটা লজ্জা নিয়ে বাবুকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস ফর উইশ মি অ্যান্ড ফর রিমাইন্ডিং অফ মাই বার্থডে। বাবু একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ইন রিটার্ন ফর সাম গুড ডিড মাই লাইফ আল্লাহ গিভ ইউ টু মি। আই ওয়ান্ট টু কিপ ইউ লাইক দিস ফর দি রেস্ট অফ মাই লাইফ। প্রিয়া বলল, এভাবে সারাটা জীবন আগলে রাখবে তো? বাবু ডাক্তারের রিপোর্টটা প্রিয়ার হাতে দিয়ে বলল, একটা বেবির জন্য মা, ভাবি, ভাইয়া সবাই আমাকে চাপ দিতে থাকে। আমি সবার জবাবে বলেছিলাম সবকিছুই আল্লাহর হাতে, এখানে আমার বা প্রিয়ার কোনো হাত নেই। কিন্তু সেদিন তোমার বাবা যখন আমাদের বাচ্চা না হয় সরাসরি আমাকে দোষ দিচ্ছিলেন, তখন আমি আমার বন্ধু সাইফুলের সাহায্যে তোমার আর আমার চেক আপ করাই। সেই রিপোর্টটা দেখার জন্য তুমি আমাকে অনেকবার বলেছিলে, কিন্তু আমি তোমাকে দেখাইনি, কারণ আমি চাই না তুমি আমার পরিবারে একজন অসম্পূর্ণ সদস্য হয়ে সবার মাঝে মাথা নিচু করে থাকো। আমাদের বাচ্চা না হওয়ার সব দোষ আমি আমার কাঁধে নিয়ে তোমাকে পরিপূর্ণ একজন মানুষ হিসাবে সবার মাঝে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি তখনই জানতাম তুমি কোনোদিন মা হতে পারবে না। বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া ও মুমিন খান চমকে ওঠে। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবু আবারও বলল, প্রকৃতির সবকিছু যে নিজের করে পেতে হবে এমন তো কোনো কথা নয়। যাদের হাত নেই, পা নেই কিংবা চোখ নেই তারাও তো জীবনে সুখী হতে পারে। বাচ্চা জন্ম না দিতে পারায় আমি তোমাকে কখনো অসম্পূর্ণ নারী হিসাবে দেখিনি, বরং দেখেছিলাম তুমি আমার উপযুক্ত ভালোবাসার মানুষ। কোনো চিন্তা করো না প্রিয়া, আমি ডিভোর্স লেটারে সাইন করে পাঠিয়ে দিব। ভালো থেকো তোমরা, বলে বাবু রুম থেকে বেরিয়ে যায়। প্রিয়ার মুমিন খান হতভম্ব হয়ে বাবু চলে যাওয়ার পথে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, প্রকৃতিতে কারো হাত নেই, নিজের যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা প্রয়োজন আমাদের। অন্যথায় আমরা কেউই এই জীবনে সুখী হতে পারবো না। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন, প্রযোজনায় অরুণাচর্য।